নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। শেষ পর্যন্ত এনসিপিআই এর সঙ্গে সংযোগ করল বিদ্রোহী ব্লক। সংসদের তৃণমূল সংসদের বিদ্রোহী ব্লক শেষ পর্যন্ত অস্তিত্বহীন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই এর সঙ্গে মিশে গেল। বছর চারেক আগে এই দলটির রেজিস্ট্রেশন হাওড়ায় হলেও এটি আবার ত্রিপুরার রাজনৈতিক সংগঠন। শেষ পর্যন্ত এনসিপিআই এর সঙ্গে মিশে গেল টিএমসির বিদ্রোহী ব্লক। শেষ পর্যন্ত অস্তিত্বহীন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই এর সঙ্গে মিশে গেল তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক। বছর চারেক আগে এই দলটির রেজিস্ট্রেশন হাওড়ায় হলেও এটি ত্রিপুরার রাজনৈতিক সংগঠন। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, শেষ পর্যন্ত এনসিপিআই এর সঙ্গে মিশে গেল এই তৃণমূলের বিধায়করা, বিদ্রোহী ব্লক মিশে গেল, এর পিছনে ঠিক কারণটা কি রয়েছে জানতে চাইবো। কারণ একটাই, এটা বিধায়ক নয়, সাংসদরা মিশে যাননি, তারা যোগদান করেছেন। মানে মিশে যাওয়াটা ভুল কথা। এটা তারা হচ্ছে যে যোগদান করেছেন। এনসিপিআই একটা দল যেটা 2023 সালে ত্রিপুরায় ভোটে 3-4 জন প্রার্থী তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যেটা জানা যাচ্ছে যে 2023 সালে হাওড়ার বাণীপুর থেকে নথিবদ্ধ হয় দলটি। নির্বাচনে মাত্র ভোট পেয়েছিল 1199। তো এখন যেটা বিষয় যে কেন তারা এই দলে যোগদান করলেন, যেটা কথা হলো যে লোকসভায় তৃণমূল কংগ্রেস একটা দল, সেই দলের আলাদা ব্লক করা এটা আইনত হয় না, মানে আইন নেই এরকম। আইনে কি একটা কিছু আটকে যাবে, যে কি কাজটা করতে পারেন না, কারণ একই দল ভেঙে নতুন ব্লক তৈরি করা সেটা সম্ভব নয়। বা নতুন দল তৈরি করেও তারা যদি সেই দলে যোগ দেন সেটাও কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, তার একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তো সেই জন্য ছাপও মূল্য না, লাঠিও ভাঙলো না, ছাপও মূল্য, লাঠিও ভাঙলো না, এরকম একটা নীতি নিয়ে একটা দল খুঁজে হচ্ছিল। এই দল, এরকম বহু ছোট ছোট দল নির্বাচন কমিশনে অংশ নেয় নির্বাচনের আগে। তো সেরকম কিছু কিছু দল রয়েছে যে দলগুলোকে অতটা সক্রিয় নয় হয়তো, কিন্তু কখনো কখনো সেটা কিন্তু এই যে ভাঙা গড়ার খেলায় তাদের কাজে লাগে। সেরকমই ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এই দলের মাধ্যমে তাদেরকে একটা দলের স্বীকৃতি হিসেবে দেওয়া হলো যে তারা দল বদল করে এই দলে গেছে। তারা সাংসদ থাকলেন কিন্তু 1/3 সাংসদ, অর্থাৎ তৃণমূলের যে 28 জন সাংসদ রয়েছে তার 1/3 19 হয়, এখানে 20 জন সাংসদ গেছে। অর্থাৎ এই যে দলত্যাগ বিরোধী যে আইন, সেই আইন, অর্থাৎ দল ত্যাগ করে কেউ যদি অন্য দলে যোগদান করে সেক্ষেত্রে পুরোটাই স্পিকারের কাছে সেই দলের পক্ষ থেকে দলত্যাগ বিরোধী আইনে সেই সাংসদের সাংসদ পদ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। স্পিকার যদি মনে করেন যে হ্যাঁ তিনি দল ত্যাগ করেছেন, অতএব তাকে দলের নীতি মেনে তাকে বহিষ্কার বা তাকে সাসপেন্ড বা তাকে চিরতরে তার সাংসদ পদ থেকে তাকে বিদায় করে দেওয়া যেতে পারে। কিন্তু যদি 1/3 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয় না। তো এক্ষেত্রেও একটা দল থেকে আরেকটা দলে গেছে এবং গিয়ে তারা এনডিএ কে বা যাই হোক সাপোর্ট করবে, সেক্ষেত্রে এটা সম্ভব। তাই দলের কোনো খুব একটা নাম না থাকলেও বা কোনো খুব একটা বড় স্বীকৃতি না থাকলেও, যেহেতু এটা নির্বাচন কমিশনে নথিভুক্ত একটি দল এবং নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাই এই দলের মাধ্যমেই কিন্তু তারা গেল, যাতে এই নীতিতে, অর্থাৎ যদি এখন আইনি ভাবে এদের যে সাংসদ পদ বাতিল করা সেটা কিন্তু করতে পারবেন না, বা আইনে বেড়াজালে যে আটকে যেত সেটা কিন্তু এটা বেড়াজালটা কাটিয়ে দিচ্ছে। দেবাঞ্জলি। একদমই দাদা, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে কেন সরাসরি বিজেপিতে না নিয়ে ঘুরপথে এনডিএ এর মাধ্যমে বিজেপি এই কাজ করলো, এর পেছনে কৌশলটা ঠিক কি রয়েছে? না, কৌশল হচ্ছে রাজ্যের যা পরিস্থিতি, যেরকম আমরা যদি দেখি যে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার কিন্তু তাদের সাথে দেখা করেছেন, যেরকম শতাব্দীর বাড়িতে গেছেন, দিল্লির বাড়িতে গেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি আম, অমিত শাহের কাছে গেছেন। তো এই বিষয়টা পুরোপুরি বিজেপির ঘাড়ে চলে আসছিল যে বিজেপি দল বদলের খেলায় নেমেছে। তো সেই জন্য সরাসরি যদি এখন বিজেপিতে জয়েন করিয়ে দেওয়া হয় এদেরকে, তাহলে এই রাজ্যে যে সমস্ত তৃণমূল নেতারা রয়েছে বা যে সমস্ত তৃণমূল বিধায়ক যারা পা বাড়িয়ে রয়েছে, যেখানে দলের একটা নীতি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে যে এদেরকে কাউকে আপাতত দলে নেওয়া হবে না, তৃণমূল থেকে কাউকে দলে নেওয়া হবে না। তো সেই জায়গাটা থেকে হঠাৎ করে যদি এই সাংসদদের বিজেপিতে যোগদান করিয়ে নেওয়া হতো, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠতো, সেক্ষেত্রে এই রাজ্যের যাদেরকে নেওয়া হবে না বলা হয়েছিল তাদেরকেও কিন্তু করতে হতো। সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়। হুম। দাদা, শোনা যাচ্ছে যে সাংসদদের একটা লোভনীয় মানে লোভ দেখানো হয়েছে, এবং সেই কথাটা ঠিক কতটা সত্যি? না, কি লোক দেখানো হচ্ছে দেখো সেটা তো জানি না, তবে সাংসদরা কিন্তু এটা ঘটনা যে সাংসদরা এতদিন তাদের এলাকা উন্নয়নের জন্য কোনো মন্ত্রীর সাথে, আমরা যেটা দেখতাম যে মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করে কেন, যে তাদের কথা সংসদে তুলে ধরবে, তাদের সমস্যার কথা তুলে ধরবে, তাদের এলাকার যাতে উন্নয়ন হয় সেই উন্নয়ন কিভাবে করা যায় সেটা সংসদে বলবে। আবার বিধায়কদেরও নির্বাচন করে তাই যে তারা বিধানসভায় তাদের কথা তুলে ধরবে। কিন্তু তৃণমূল জমানায় দেখা গেছে কেউ কোনো কথা বলতে পারছেন না, এগুলো সব আগে থেকে ঠিক করা থাকতো। কি বলবে না বলবে সেটাও কিন্তু এই দলের মধ্যে থেকে ঠিক করে দেওয়া হতো। এখন বিষয়টা হচ্ছে যে সত্যিই তো কারুর যদি সংসদীয় কেন্দ্রে যদি তার কোনো দাবি দাওয়া থাকে সেখানকার মানুষের, তা সেই দাবি দাওয়া কি তারা ডাইরেক্ট মন্ত্রীদের কাছে তারা পেশ করতে পারবেন না? হ্যাঁ, এটাই ছিল তৃণমূলের নীতি। ফলে এইটাও কিন্তু একটা বিরাট ক্ষোভ ছিল সমস্ত সাংসদদের কাছে যে তারা কাউকে কিছু বলতে পারবেন না, কোনো চাহিদা তাদের থাকলে সেগুলো বলতে পারবেন না, তাহলে তারা করবেন দেখি। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, যার মাধ্যমে হয়তো আমার এলাকা, আমি সাংসদ, আমি আমার এলাকার উন্নয়নের জন্য কিছু ডিমান্ড রয়েছে, তো সেই ডিমান্ড আমি যদি চাই যে যে আমার এলাকার এই উন্নয়নটা করতে হবে, তো সেক্ষেত্রে আমি যদি কোনো মন্ত্রীর কাছে সেই ডিমান্ডটা করতে না পারি, তাহলে সত্যি তো আমি তাহলে থেকে আমাকে জনপ্রতিনিধি যারা করেছে তারাই তো আমায় বলবে যে আপনি কি কাজ করেছি। এই জায়গাটা থেকে একটা ক্ষোভ কিন্তু প্রত্যেকের ছিল। আমরা যেটা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মসনদে বসার পরই কিন্তু তিনি যখন এই জেলায় জেলায় তিনি এই প্রশাসনিক বৈঠকগুলো করতে শুরু করলেন, সেখানে কিন্তু বিরোধী দলের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য বা পুরসভার যারা চেয়ারম্যান, কাউন্সিলর, তাদেরকে পর্যন্ত ডেকেছেন। ফলে এই যে এতদিন একটা একমুখী রাজনীতি ছিল যে বিরোধীদের বাদ দিয়ে সমস্ত কিছু করা হতো, এইখানে কিন্তু আবার প্রশ্নও তোলা হতো যে বিরোধীদের ডাকা হলো না, বিরোধীদের যাতে এলাকায় কোনো উন্নয়ন না হয় সেটা সরকার কিছু করা হলো না। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলতেন যে আপনারা ওদের প্রশ্ন করুন যে ওরা ওদের উন্নয়নে বিজেপিকে আপনারা ভোট দিয়েছেন, তারা কি কাজ করেছে। মানে একদিকে সরকারের কোনো সহযোগিতা না করা এবং অন্যদিকে যেহেতু তারা বিরোধী, অতএব আমার মানুষকে খেপিয়ে তোলা, এই দুটো কাজ একসঙ্গে করছিল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, যার কোনো মানে এটা মানে একটা রাজনীতি, সব কিছুতেই যে একটা রাজনীতি, এই রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে যখন শুভেন্দু অধিকারী সকলকে তাদের বলার সুযোগ দিলেন, একটা স্পেস দিলেন, তারাও কিন্তু তখন ভাবতে শুরু করলো যে না, এই বাংলা রাজনীতি এখন অন্য খাতে বইছে। তাই তারা জানেন যে আজকে যদি তৃণমূল কংগ্রেস আমরা থাকি তাহলে সেই একই হুইপ জারি করতে হবে, একই রকম কথা বলতে হবে। সেই জন্য তারাও কোথাও বিরক্ত হয়েছিলেন, তারাও কোথাও ক্ষুব্ধ ছিলেন, যেটা তারা দলের সামনে বলতে পারছিলেন না। আজকে সেই সময় এসেছে বলার, তাই তারা সেটা বলছেন। ফলে এই যে সাংসদরা, তাদেরকে এই যে বলা হচ্ছে নানান রকম লোভ দেখানো হচ্ছে, না সেরকম কিছু লোভ দেখানো নয়। তাদের এলাকার যাতে উন্নয়ন, বেশ কিছু সাংসদ কিন্তু তাদের এলাকা উন্নয়নের জন্য কিছু ডিমান্ড রেখেছে মন্ত্রীদের কাছে, এবং সেই ডিমান্ড গুলো, সেই চাহিদাগুলো, সেটা কিন্তু কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে পূরণ করা হবে। আর এটাই হচ্ছে মূল কথা। তাই কিন্তু তারা অনেকটা সন্তুষ্ট হয়ে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। একদমই। দাদা, এখান থেকে আরো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার কিংবা শতাব্দী রায়, এদের ভবিষ্যৎটা তাহলে ঠিক কি? ভবিষ্যৎ বিচার করবে। আপাতত 2029 সালে লোকসভা নির্বাচন, আমরা দাঁড়িয়ে আছি 2026, এখনো 3 বছর বাকি আছে। আগে রাজনীতিতে আজ কি হয় আর আগামীকাল বা ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারে না। আমরা কি কেউ ভেবেছিলাম 1 মাস আগে তৃণমূল কংগ্রেস আর 1 মাস পরে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা? আমরা কি কেউ কল্পনা করেছিলাম
এক মাস আগে এই বঙ্গ বিজেপির কি অবস্থা ছিল আর এক মাস পরে এই বাংলার বিজেপি কি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো ভবিষ্যৎ, এটা ভবিষ্যৎ বিচার করবে। কর্মপদ্ধতি, কাজ, সংস্কৃতি দেখেই কিন্তু যে যার ভবিষ্যৎ বা রাজনীতিতে সেটা ঠিক হয়। আর রাজনীতিতে কেউ কারুর শত্রু নয়। আজ যে বন্ধু কাল সে শত্রু, কাল যে শত্রু আজ সে তার বন্ধু। তো এই জায়গাটা থেকে কাকুলি ঘোষ দস্তিদার বা এই যে পুরনো 20 জন সাংসদ গেছেন, তারা আগামী 2026 নির্বাচনে কি করবেন সেটা পরের বিষয়। এখন হচ্ছে যে তারা এনডিএর সঙ্গে তারা সাপোর্ট করছেন, এনডিএ কে সাপোর্ট করছেন, এনডিএর সঙ্গে তারা থাকছেন, তাদের এলাকা উন্নয়নের কাজ হবে। এরপরে যখন নির্বাচন আসবে তখন ঠিক হবে যে কে কোন দল থেকে নির্বাচিত হয়ে আসবেন। আমরা তো দেখেছি যে যদি মানুষ ভালো কাজ করে, হ্যাঁ, এমনও হয়েছে যে কোনো দল ছাড়াই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবেও তো অনেকে জয়ী হয়ে এসেছেন। তো সেরকম ভালো কাজ করলে অনেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়ে কাজ করে পারে। যে এনসিপিআই তারা বলছে যে এনসিপিআই এর নতুন শাখা তারা কলকাতায় খুলবেন, অফিস খুলবেন, তো এনসিপিআই এর হয়েই তারা নির্বাচনে লড়বেন। তো ভালো কাজ করলে এলাকার মানুষ কিন্তু তাদের জনপ্রতিনিধিদের ফেরাবেন না, সেটা যে দলের হোক। দেবাঞ্জলি, একদম অনেক ধন্যবাদ দাদা আপনাকে। चुनने जा रहा है वो क्या पार्टी है हमको नहीं मालूम, लेकिन जो लोग यहाँ पर ममता दीदी का उम्मीदवार था, जो लोग यहाँ पर एंटी भाजपा वोट से जीता है, दिल्ली में पार्लियामेंट में जो वोटर उनको वोट दिया है वो भाजपा के खिलाफ वोट दिया है, तो आज वो भाजपा का कैंप में जा रहा है। ये तो पूरा बेईमानी सिर्फ ममता दीदी या तृणमूल कांग्रेस से नहीं है, ये